নমস্কার প্রিয় ভক্তনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবোলাট মোবাইল টিভি। বন্ধুরা, আপনারা জানেন কি কলকাতাতেও আর এক রাজবল্লভী মা আছেন। আপনারা রাজবোলহাটে রাজবল্লভী মাকেই দেখেছেন, কলকাতাতেও আর এক রাজবল্লভী মা আছেন। এই সেই মন্দির, প্রায় 300 বছরের প্রাচীন সেই মন্দির, যে মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। বন্ধুরা চলুন কলকাতার সেই রাজবল্লভী মায়ের মন্দিরে আমরা যাই। দেখছেন আমরা এখন হাওড়া লঞ্চ ঘাটে আছি। সামনে যে লঞ্চটা আসছে ওই লঞ্চে করে আমরা সেখানে যাব। লঞ্চে করে কেন যাব, মানে আমাদের হাওড়ার দিক থেকে লঞ্চে যাওয়ার খুবই সুবিধে। কলকাতায় বাসে করে চলে না গিয়ে খুব সহজে সেখানে সেই মন্দিরে যাওয়া যাবে, কেননা সেই মন্দির গঙ্গার খুবই কাছে, সেই জন্য লঞ্চে করে যাওয়ার সুবিধা। দেখুন লঞ্চের সামনে লেখা আছে বাগবাজার লঞ্চ, আর যাত্রীরা লঞ্চে ওঠার জন্য হুড়োমুড়ি করছে, দেখতে পাচ্ছেন খুবই ভিড় হয় লঞ্চে। আমরা এখন লঞ্চে করে যাচ্ছি হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর নিচে দিয়ে উত্তর দিকে যেতে হবে। তা যেতে যেতে আপনাদের বলি, অনেকেই হয়তো নেটে দেখতে পাবেন যে শ্বেতকালী চতুর্ভুজা আছে বিভিন্ন জায়গায় দেখতে সাদা বলে তাদেরকে শ্বেতকালী বলছে। রাজবোলহাটের রাজবল্লভীকেও অনেকে শ্বেতকালী বলে, কিন্তু রাজবোলহাটের রাজবল্লভীর মতো দ্বিভুজা সাদা শ্বেতকালী রাজবল্লভী নামেই পরিচিত পশ্চিমবঙ্গে 3 জায়গায় আছে। দেখুন হাওড়া ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি। হাওড়া ব্রিজটার নিচেটা কেমন দেখতে, খুব সুন্দর লাগছে। দেখুন ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, যারা যাননি তারা খুব ভালো লাগবে, দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দর তুলেছি। তা যেটা বলছিলাম যে শ্বেতকালী রাজবল্লভী নামেই পরিচিত পশ্চিমবঙ্গে 3 জায়গায় আছে, এবং দ্বিভুজা, চতুর্ভুজা নয়। তার মধ্যে একটা আপনারা জানেন রাজবোলহাটের রাজবল্লভী খুবই বিখ্যাত, ভুবনজোড়া যার নাম। আর একটা আছে কলকাতায়, যেটা আজকে আমরা যাচ্ছি। আর একটা আছে হুগলি জেলাতেই আছে। এই যে অপর দুটি রাজবল্লভী কথা বলছি, এরা কিন্তু কালী রূপেই পূজিত হন। রাজবোলহাটের রাজবল্লভী কিন্তু কালী রূপে পূজিত হন না, দুর্গা রূপে পূজিত হন। দেখুন আমরা এসে গেছি একটা জেটির ধারে। দেখুন লেখা আছে শোভাবাজার জেটি। আমরা এর আগে দুটো জেটি পেরিয়ে এসেছি, আপনাদের সেটা দেখায়নি। এই শোভাবাজার জেটিতে নেবে আমরা সেখানেই যাব, অর্থাৎ সেই রাজবল্লভী এই শোভাবাজারেই অবস্থিত। আমরা শোভাবাজার থেকে নেবে সামনেই একটা রাস্তা আছে, রাস্তা থেকে একটু পিছনের দিকে এলেই বাঁদিকে একটা রেল গেট দেখতে পাবেন। দেখুন গেট পড়ছে, এক্ষুনি ট্রেন আসবে। এটা হচ্ছে চক্র রেলের লাইন। আপনারা কলকাতায় যারা বাড়ি বা এই চক্র রেলের সঙ্গে যোগাযোগ আছে যাদের, তারা এই চক্র রেলের মাধ্যমে এসে এখানে পাশেই স্টেশন আছে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পেলেন, ওইটা শোভাবাজার স্ট্রিট। দেখতে পাচ্ছেন ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে আছে। খুবই সাদামাটা একটা স্টেশন, তবে এই ট্রেনে চাপা নামার সুযোগ এই শোভাবাজার রাজবল্লভী মায়ের সৌজন্যে হয়েছে। এর জন্যে শোভাবাজার রাজবল্লভী মাকে অশেষ ধন্যবাদ। আমি এর আগে কোনোদিন চক্র রেলে চাপিনি। তা দেখতে পাচ্ছেন এই স্টেশনটার নাম দেখাই, পাশেই লেখা আছে। আর ট্রেনের টিকিটও খুব কম। দেখুন লেখা আছে শোভাবাজার আহিরটোলা টিকিট কাউন্টার। আর আমরা যে হাওড়া থেকে এলাম 8 টাকা ভাড়া শোভাবাজার লঞ্চে করে। চলুন সেই শোভাবাজার স্ট্রিট দিয়ে যাই। আমরা যাব 17 নম্বর শোভাবাজার স্ট্রিট, যেখানে মায়ের মন্দির আছে। যেতে যেতে বাঁদিকে একটা এরকম মন্দির পড়বে, তারপর আরেকটু এগিয়ে গেলে দেখছেন দুটো দোকানের মতন আছে শাটার দেয়া। তারপর এই যে সামনে কলা গাছ আছে দেখতে পাচ্ছেন, মন্দিরের দুদিকে দুটো কলা গাছ। এইটাই রাজবল্লভী মায়ের মন্দির। এটাকে দালান মন্দির বলা হচ্ছে, মানে দালানের মতন মন্দির। আর আপনারা যদি ওই দিক থেকে আসেন, এই যে দেখতে পাচ্ছেন শোভাবাজার ভাগবত সমিতি, এই ভাগবত সমিতিটা আপনাদের চোখে পড়ে যাবে। সেই ভাগবত সমিতি থেকে একটু এগিয়ে যাবেন, মানে দূরে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন
ওখানটাই গঙ্গা, মানে ওখান থেকেই পেরিয়ে আমরা এসেছি। এই যে যাচ্ছেন বাঁদিকে দেয়ালগুলো একটু নজর রাখবেন। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এরপর একটা প্রস্তর ফলক আছে, সেখানে দেখবেন লেখা আছে, এই যে বাঁদিকে প্রস্তর ফলকটা দেখুন লেখা আছে শ্রী শ্রী ঈশ্বর রাজরাজেশ্বর জিউর মন্দির। এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে ঠিক এর অপোজিটে দেখবেন এই মন্দিরটা, তাহলেই চিনতে পেরে যাবেন। একজনদের বাড়ির মন্দির, খুবই মানে পুরনো মন্দির। দেখুন লেখা আছে ওপরে, ঈশ্বর শ্রী শ্রী রাজবল্লভী মাতা, স্থাপিত 1135 সাল, পুনঃসংস্কার অবিনাশ দত্ত, তস্যপুত্র পশুপতিনাথ দত্ত, সেবায়েত ঈশ্বর অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়, তৎপরে তস্যপুত্র কানাইলাল বন্দ্যোপাধ্যায়। মানে এটা একজনদের পারিবারিক ঠাকুর। তবে রাজবলহাটের রাজবল্লভীও পারিবারিক, যেটা আপনারা অনেকেই জানেন না। দেখুন ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তি, খুবই প্রাচীন, মানে প্রায় 300 বছরের মূর্তি। আমরা যেটা বলছিলাম যে বর্তমানে রাজবলহাটের রাজবল্লভীর অনুকরণে 25-30 বছর আগে থেকে বিভিন্ন জায়গায় রাজবল্লভী মায়ের মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে। আবার দীপান্বিতা কালী পুজোতেও সেই রকম মূর্তি তৈরি করে কোথাও কোথাও পূজা করা হচ্ছে। সেই মূর্তিগুলোর কথা আমরা বলছি না। প্রায় 250-300 বছরের পুরনো রাজবল্লভী নামে পরিচিত পশ্চিমবঙ্গে 3 জায়গায় আছে। একটা তো রাজবলহাটের রাজবল্লভী, আর একটা এই শোভাবাজার রাজবল্লভী, আর একটা হুগলি জেলায় আছে, যেটা এর পরের এপিসোডে আপনাদেরকে জানাবো। এখানে এসে আমি খুঁজে খুঁজে এসেছি। এখানে যদি আপনারা আসেন, এসে রাজবল্লভী মায়ের মন্দির বললে কেউ দেখিয়ে দেবে না। আপনাকে বলতে হবে শ্বেত কালী বা সাদা কালীর মন্দির কোনটা, তাও লোকে খুব একটা বুঝতে পারবে না। আমি যে আপনাদেরকে ঠিকানাগুলো দেখালাম যেতে যেতে, সেইভাবে যাবেন, খুব সহজে রাস্তার ধারে এরকম গিল দেওয়া এটা দেখতে পেয়ে যাবেন, তাহলেই দেখতে পাবেন। মাঝে মাঝে এখানে আসেন, অনেকে ছবি তুলে নিয়ে যায় শুনেছি। আর এই যে মাসিমা আছেন, এনার সঙ্গে আমি এই শোভাবাজার রাজবল্লভী মায়ের কি কি রূপ আছে বা কি কি ঠাকুর পূজার আয়োজন হয়, কখন কি পূজা হয়, সেসব নিয়ে জানতে পেরেছি। এবং রাজবলহাটের রাজবল্লভীর সঙ্গে এই শোভাবাজার রাজবল্লভীর কি সাদৃশ্য আছে এবং বৈসাদৃশ্য আছে, সেসব নিয়েও আলোচনা করেছি। এবং ওনাকে শেষকালে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছি। আর আলোচনা করতে করতে জানতে পারলাম যে শোভাবাজার রাজবল্লভী মায়ের মন্দিরে খুব একটা কেউ শাড়ি কাপড় দান করে না। আমার তখন ইচ্ছা হলো যে রাজবলহাটের একটা তাঁতের শাড়ি এই রাজবল্লভী মাকে দিয়ে আসবো। আমি কোনোদিন রাজবলহাটের রাজবল্লভী মাকে দিইনি, কিন্তু এই ঠাকুরের শাড়ি যেহেতু কেউ দেয় না, এনারা পুরাতন শাড়িগুলোকেই কেচে আবার ঠাকুরকে পরান। তাই আমার মনে হলো আমি একটা রাজবলহাটের তাঁতের শাড়ি কিনে কালী পুজোর আগে দিয়ে এসেছিলাম। তারপর আর একবার ছবি তুলতে গিয়েছিলাম। মোট 3 বার এই মন্দিরে আমি গেছি। তারপর আপনাদেরকে সেই ছবি পরিবেশন করছি। এই যে মাসিমা দেখতে পাচ্ছেন, এনার সঙ্গে আমার এইসব নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে এবং ইনি আমাকে ফোন করে বলেছিলেন কবে সেই শাড়ি পরানো হবে। সেইটা আমি গিয়ে আবার ছবি তুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা আমি দিইনি, শেষকালে দেখাবো কোন শাড়িটা আমি দিয়েছি। তা এই ঠাকুরের কাহিনী আপনাদেরকে বলবো। এই ঠাকুর দেখতে পেলেন 1135 সাল বাংলায় স্থাপিত হয়েছে। ইংরাজি করলে 1728 খ্রিস্টাব্দ, মানে আর 3 বছর হলেই 300 বছর পূর্ণ হবে। তখনকার দিনে এই ঠাকুর পূজা করত কাপালিকরা বা ডাকাতরা। অতীতে হোগলা পাতা আর গভীর ঘন জঙ্গল ছিল এখানে। আর রাস্তার ধারে যে এই সুন্দর শ্বেতকালী আছে অনেকেই জানে না। এটা এই তথ্যটা আমরা আনন্দবাজার পত্রিকার বহু প্রাচীন এক কাগজ থেকে পেয়েছি।
দেখতে পাচ্ছেন উনি বলছেন কি কি ব্যাপার আছে, সেগুলো আমি আপনাদেরকে আর শোনাচ্ছি না। আর এই যে শাড়ি পরে আছে দেখতে পাচ্ছেন, এই শাড়িটি আমি দিয়ে এসেছিলাম রাজবলহাটের তাঁতের শাড়ি, 12 হাতের শাড়ি। সেই শাড়ি পরা ছবি আপনাদেরকে দেখাবো বলে এতদিন অপেক্ষা করেছি। যাকে শাড়ি দিয়ে আমি ধন্য হয়েছি। এবার আমি বলি ঠাকুরের কি রূপ আছে। মন্দিরে পাথরের আসন বেদিতে প্রায় 6 ফুট উচ্চতায় রাজবল্লভী মাতার বিগ্রহ। পদতলে দেবীর ডান দিকে মাথা রেখে শুয়ে আছেন দিগম্বর বিরূপাক্ষ। দেবীর বাম পাশে দিগম্বর কালভৈরব বসে আছেন হাঁটু মুড়ে। সব বিগ্রহই সাদা। প্রতিটি বিগ্রহ গঙ্গা মাটি দিয়ে নির্মিত। দেবীর ডান হাতে লম্বা ছুরি বা কাত্তান থাকে। বাম হাত সামনের দিকে সামান্য প্রসারিত। সব সময় হাতটা খালি থাকে। তবে প্রতি বৎসর কালী পূজার দিন মরার খুলিতে কারণ দিয়ে হাতে রাখা হয়। পূজা করা হয় তান্ত্রিক মতে। দেবীর বেদির সামনে রয়েছে বেশ বড় আকারের প্রাচীন ঘট। হাঁড়িকাঠ আছে। দেবী পূজায় ছাগ বলিও হয়। নিত্য দুবেলা পূজা হয়। নিত্য ভোগের ব্যবস্থা নাই, মানে রাজবল্লভী মায়ের মতন দুপুরে ভোগের এখানে ব্যবস্থা নেই। আর মহা সাড়ম্বরে শোভাবাজার রাজবল্লভী মাতার পূজা হয় দীপান্বিতা কালী পূজার দিন। এছাড়া প্রতি অমাবস্যায় এখানে বিশেষ পূজা হয়। প্রতিদিন মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর অম্বুবাচীতে 3 দিন মন্দির বন্ধ থাকে। আর দীপান্বিতা কালী পুজোর আগে কয়েকদিন মন্দির বন্ধ থাকে। আর দেবীর মূর্তি প্রাচীনকাল থেকেই আছে। এখানে নবকলেবর হয় না, মানে মূর্তি বিসর্জনও দেওয়া হয় না, আবার নতুন মূর্তি তৈরিও হয় না। দীপান্বিতা কালী পুজোর আগে দেবী মূর্তিকে একবার রং করে নেওয়া হয়। এই জন্যে কয়েকদিন আগে থেকে মন্দির বন্ধ থাকে। এই হচ্ছে ব্যাপার। আপনারা আসবেন, এই মন্দিরে পুজো দেবেন। যদি পারেন একটা শাড়িও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তা শ্বেতকালী রাজবল্লভী যে আছে সেটা তথ্য অনুসন্ধান করে আপনাদেরকে জানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিভিন্ন তথ্য আমরা আপনাদের দেব এবং রাজবল্লভী মায়ের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেব। বন্ধুরা, আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে রাজবলহাটের রাজবল্লভী কালীর অংশ না দুর্গার অংশ। সেখানে আলোচনা করতে করতে বলেছি যে এই সব তথ্যগুলো রাজবলহাটের জন্য প্রযোজ্য। কেননা এই যে শ্বেতকালী দেখছেন শোভাবাজারে, এই শ্বেতকালী কালী রূপেই পূজিত হন। প্রত্যেক অমাবস্যায় পূজা হন, বিশেষ পূজা হয় এবং তান্ত্রিক মতেই পূজা হয়। কিন্তু রাজবলহাটের রাজবল্লভীকে প্রত্যেক অমাবস্যায় বিশেষ পূজা করা হয় না, বা দীপান্বিতা কালী পূজায় কোনো বিশেষ পূজা হয় না। সেই জন্যে সেই সময় আপনাদেরকে বলেছি যে রাজবলহাটের রাজবল্লভী নিয়েই এই তথ্যগুলো পরিবেশন করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তখন থেকে আমরা এসবের ছবি তুলে রেখেছি, এতদিন পর আপনাদেরকে তা প্রকাশ করছি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।